লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত এক, আহত অন্তত ৯। তীব্র নিন্দা প্রেসিডেন্টের। গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা ১০,০০০-এর বেশি ফিলিস্তিনি, দাবি জাতীয় কমিটির। ইউক্রেনে আক্রমণ জোরদার রাশিয়ার, রাতভর ১৩৫টি ড্রোন হামলা চালায় পুতিন বাহিনী, অভিযোগ জেলেনস্কির। রুশ গ্যাসের ব্যবহার বন্ধে ইউর প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের। অবশেষে মানবিক যুদ্ধবিরতিতে রাজি সুদানের আধা সামরিক বাহিনী, প্রস্তুত আলোচনায় অংশ নিতে। অস্ত্র সমর্পণ, বেসামরিক এলাকা থেকে সরে যাওয়ার শর্ত সেনাবাহিনীর। রাজনীতির মাঠ থেকে অবসরের ঘোষণা মার্কিন ইতিহাসের প্রথম নারী স্পিকার ন্যান্সি পেলোসির। ডেমোক্র্যাট নেত্রীকে কটাক্ষ করে বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং কুয়েতে স্বর্ণ ক্রয় বিক্রয়ে নগদ লেনদেন নিষিদ্ধ করল বাণিজ্য মন্ত্রণালয়। নির্দেশনা অমান্য করলে বন্ধ হবে প্রতিষ্ঠান। নেতিবাচক প্রভাব স্বর্ণের মার্কেটে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। আবারও লেবাননে হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবারের হামলায় নিহত হয়েছেন একজন, আহত অন্তত ৯ জন। হিজবুল্লাহকে টার্গেট করেই আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে তেল আবিব। ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। এদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এর বেশি ফিলিস্তিনি চাপা পড়ে আছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা। কখনো গাজা, কখনো পশ্চিম তীর, কখনো লেবানন। ইসরায়েলের আগ্রাসন থেকে যেন নিস্তার নেই কারো। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে বোমা হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। হামলার দায় স্বীকার করে তেল আবিব জানায়, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই এলাকায় আবারও সামরিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছে। ইসরায়েলের বিমান হামলার তীব্র সমালোচনা করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তবে উত্তেজনা নিরসনে তেল আবিবের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি। ইসরায়েলের আরবি মুখপাত্র জানান, হামলার আগে সাধারণ মানুষদের দূরে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এদিকে গাজায় নিখোঁজ ফিলিস্তিনিদের উদ্ধারে গড়ে ওঠা জাতীয় কমিটি জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত উপত্যকা জুড়ে এখনও ধ্বংসস্তূপের নিচে ১০,০০০-এরও বেশি মানুষ চাপা পড়ে আছেন। ইসরায়েলি অবরোধের কারণে প্রতিদিন গাজায় নামে মাত্র ত্রাণবাহী ট্রাক প্রবেশের সুযোগ পাচ্ছে, যেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন স্থানীয় মানবিক সংগঠনগুলো। এমন পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফরেনসিক পরীক্ষার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। গাজায় এখনও ৬ জন জিম্মির মরদেহ রয়েছে বলে জানা গেছে, যার মধ্যে ৫ জন ইসরায়েলি এবং ১ জন থাই নাগরিক। নাসরিন রুমি, সময় সংবাদ। রুশ ইউক্রেন যুদ্ধ ঘিরে হামলা পাল্টা হামলা বেড়েই চলেছে। বিশ্ব নেতাদের কোনো পদক্ষেপই যেন পুতিনকে তার অবস্থান থেকে টলাতে পারছে না। রাশিয়া এক রাতেই ১৩৫টি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বৃহস্পতিবারও কিয়েভ জুড়ে হামলায় অন্তত ১০৮টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। এতে এক রুশ বেসামরিক নাগরিক নিহত হন। আগামী ২ বছরের মধ্যে রুশ গ্যাসের ব্যবহার বন্ধে ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এক রাতেই শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে দিনিপ্রো অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হন। স্থানীয় সময় বৃহস্পতিবার টেলিগ্রামে দেয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, হামলায় একটি আবাসিক ভবন ও রেলপথের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ছোড়া শতাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। ক্রিমিয়া সহ দেশটির বিভিন্ন অঞ্চলে অর্ধশতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া দক্ষিণাঞ্চলের ভলগোগ্রাদে একটি বড় তেল শোধনাগারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। অঞ্চলটির গভর্নর জানান, ইউক্রেনের ড্রোন প্রতিহতের সময় ধ্বংসাবশেষ পড়ে জ্বালানি স্থাপনাটিতে আগুন ধরে যায়। রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা দ্রুত কমাতে ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২ বছরের মধ্যে রুশ গ্যাসের ব্যবহার বন্ধের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা। দেশটি একাই গ্যাস সরবরাহে সক্ষম বলেও জানান তারা। এদিকে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ রাশিয়ায় গ্যাস ব্যবহার কমিয়ে দেওয়ার পর তৈরি হওয়া শূন্যস্থান পূরণে শক্ত অবস্থান নেওয়ার সুপ্ত আকাঙ্ক্ষা বলছেন বিশ্লেষকরা।
তবে ইউরোপ রাশিয়ার উপর চাপ না বাড়ালে ইউক্রেন চিরস্থায়ীভাবে যুদ্ধের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন সাবেক ন্যাটো প্রধান অ্যান্ডার্স ফস রাসমুসেন। মস্কোর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে কিয়েভকে রক্ষা করতে ন্যাটো ভূখণ্ডে সেনা মোতায়েন ও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা দরকার বলেও জানান তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। অবশেষে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত মধ্যস্থতাকারী জোট কোয়াড প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সুদানের আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানায় বাহিনীটি। শত্রুতার অবসান ও রাজনৈতিক প্রক্রিয়ার মৌলিক নীতিমালা নিয়ে আলোচনায় অংশ নিতেও প্রস্তুত বলে জানিয়েছে RSF। এদিকে পুরোপুরিভাবে বেসামরিক এলাকা থেকে সরে যাওয়ার পাশাপাশি অস্ত্র সমর্পণ করলে সেনাবাহিনী যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে জানিয়েছেন দেশটির এক সেনা কর্মকর্তা। দীর্ঘ 2 বছরের সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হয়েছে সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত মধ্যস্থতাকারী জোট কোয়াড প্রস্তাবিত মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানায় আধা সামরিক বাহিনীটি। এমনকি সুদানের শত্রুতার অবসান ও রাজনৈতিক প্রক্রিয়ায় মৌলিক নীতিমালা নিয়ে আলোচনায় অংশ নিতে প্রস্তুত বলেও জানিয়েছে RSF। RSF-এর বিবৃতিতে বলা হয়, সুদানের সংঘাতের মূল কারণগুলো সমাধান এবং জনগণের দুর্ভোগের ইতি টানতে র্যাপিড সাপোর্ট ফোর্সেস এই চুক্তি বাস্তবায়ন ও অবিলম্বে আলোচনায় বসতে আগ্রহী। এদিকে RSF যদি পুরোপুরিভাবে বেসামরিক এলাকা থেকে সরে যায় এবং পূর্ববর্তী শান্তি চুক্তি অনুযায়ী অস্ত্র সমর্পণ করে, তবে সেনাবাহিনী যুদ্ধবিরতিতে সম্মত বলে জানিয়েছেন দেশটির এক সেনা কর্মকর্তা। এই ঘোষণা এমন এক সময় এলো যখন RSF সম্প্রতি আল ফাশের শহর দখল করতে নির্বিচারে হত্যা ও ধর্ষণযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের অর্থ ও অস্ত্র সহায়তায় তারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমেও তথ্য উঠে এসেছে। জাতিসংঘ বলছে, RSF-এর নির্যাতন থেকে প্রাণে বাঁচতে আলফাশের ও আশপাশের এলাকা থেকে 70,000-এর বেশি মানুষ পালিয়ে গেছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে শহর দখলের সময় শুধুমাত্র একটি হাসপাতালে হামলা চালিয়ে প্রায় 500 রোগী ও স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে বাহিনীটি। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের বায়ু দূষণে স্থানীয়দের গড় আয়ু কমে যাওয়ার শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। বসবাসের অযোগ্য হয়ে পড়ছে রাজধানী নয়াদিল্লি, মত বাসিন্দাদের। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। স্থানীয় সময় বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন তিনি। 2027 সালের জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পর কংগ্রেসে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানান পেলোসি। এই ঘোষণার পর ডেমোক্র্যাট এই নেত্রীর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। রাজনীতির মাঠ থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিলেন মার্কিন ইতিহাসের প্রথম নারী স্পিকার ন্যান্সি পেলোসি। 85 বছর বয়সী পেলোসি বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তার নিজ শহর সান ফ্রান্সিসকোবাসীদের উদ্দেশ্যে বলেন, গর্বিত প্রতিনিধি হিসাবে শেষ বছরের দায়িত্ব পালন সম্পন্নের অপেক্ষায় আছেন তিনি। 2027 সালের জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পর আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানান এই ডেমোক্র্যাট নেত্রী। এই ঘোষণার মধ্য দিয়ে পেলোসির এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি হলো। 1987 সালে 47 বছর বয়সে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে প্রথম কংগ্রেস সদস্য নির্বাচিত হন ন্যান্সি পেলোসি। সেই থেকে গেল 4 দশকেরও বেশি সময় ধরে গণমানুষের প্রতিনিধিত্ব করেন ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী এই নারী নেত্রী। 2007 সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন পেলোসি। 2019 সালে দ্বিতীয় দফা স্পিকার নির্বাচিত হন তিনি। মার্কিন সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্টের পর প্রেসিডেন্টের উত্তরাধিকার ক্রমে তৃতীয় স্থানে থাকেন স্পিকার। রাজনীতির মাঠ থেকে বিদায় নিলেও নারী নেতৃত্বের পথিকৃৎ হিসেবে ইতিহাসে স্মরণীয় থাকবেন ন্যান্সি পেলোসি, এমন প্রত্যাশা তার রাজনৈতিক সহকর্মী ও সমর্থকদের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেলোসিকে কটাক্ষ করে বিতর্কের জন্ম দিয়েছেন।
in damages and in reputation. I thought she was terrible. লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আবারও ট্রাম্প বিরোধী আন্দোলন। রিফিউজ ফ্যাসিজম নামের একটি সংগঠনের ঢাকায় সম্মেলনে অংশ নেন মানবাধিকার কর্মী সহ কয়েক হাজার মানুষ। নাগরিক অধিকার ও গণতন্ত্র রক্ষার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন তারা। এ সময় ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি তার পদত্যাগ দাবি করেন। ওয়াশিংটনের রাস্তা জুড়ে স্লোগান, পোস্টার আর প্রতিবাদের মিছিল। নানা বয়সী মানুষের অংশগ্রহণে 1 বছরের হতাশা যেন উগরে দিল ট্রাম্প বিরোধী এই আন্দোলনে। কেউ হাতে ব্যানার, কেউ বা বাদ্যযন্ত্র বাজিয়ে জানান অসন্তোষের বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের 1 বছরের মাথায় ট্রাম্প মাস্ট গো নাও স্লোগানে রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। স্থানীয় সময় বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ট্রাম্প বিরোধী সংগঠন রিফিউজ ফ্যাসিজম। মানবাধিকার কর্মী সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা এতে অংশ নেন। নাগরিক অধিকার ও গণতন্ত্র রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা বলেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তগুলো গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক অধিকারের পরিপন্থী। ট্রাম্পের নীতিকে স্বৈরাচারী বলেও দাবি করে সংগঠনটি। প্রত্যেকেরই নিজেদের মতো করে মত প্রকাশের অধিকার থাকা উচিত। আমরা চাই স্বাধীনভাবে নিজেদের মতো করে বাঁচতে, কোনো একক ক্ষমতার নিয়ন্ত্রণে নয়। শান্তিপূর্ণভাবে বিক্ষোভটি অনুষ্ঠিত হলেও যতদিন না ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা যায় এই আন্দোলন চলবে বলে জানান অংশগ্রহণকারীরা। এই আন্দোলনই ট্রাম্প বিরোধী পরিবর্তনের নতুন অধ্যায় রচনা করবে বলেও প্রত্যাশা তাদের। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ভারতের দিল্লির বায়ু দূষণে এবার স্থানীয়দের গড় আয়ু কমে যাওয়ার শঙ্কা করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রয়টার্সের এক প্রতিবেদনে তারা বলেন, শহরের বায়ু দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে দিল্লি এখন আর বাসযোগ্য কিনা তা নিয়ে ভাবতে শুরু করেছেন অনেকে। এদিকে শহর জুড়ে ছড়িয়ে পড়া ধোঁয়াশায় বায়ুমান দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। শ্বাস নেওয়াই যেন এখন চ্যালেঞ্জ দিল্লিতে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্যে দেখা যায়, শহরের গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI দাঁড়িয়েছে 271, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দিল্লির নরেলা ও বাওয়ানা এলাকায় AQI 300 ছাড়িয়ে গেছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়। বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরাও। গঙ্গারাম হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের উপপরিচালক ডক্টর ববি বালাত্রা জানিয়েছেন, দিল্লির বাতাসের মান এমন পর্যায়ে যে প্রতি বছর বাসিন্দাদের গড় আয়ু কমছে। তিনি জানান, দূষিত বাতাসের প্রভাব থেকে কেউই রেহাই পাচ্ছে না। So much pollution, it is decreasing your life. এত বেশি দূষণ ছড়িয়ে পড়েছে যে তা মানুষের আয়ু কমিয়ে দিচ্ছে। প্রতি বছর দিল্লিতে যারা বাস করেন তারা এই দূষিত বাতাসে আক্রান্ত হচ্ছেন। এতে তাদের সরাসরি কোনো দোষ না থাকলেও তাদের আয়ু কমে যাচ্ছে। তাই যদি আপনি নিজের বাড়ি থেকে দূরে থাকার সামর্থ্য রাখেন, তাহলে অবশ্যই সর্বোত্তম মানের বাতাসে শ্বাস নিন, বিশুদ্ধ পানি পান করুন, আর অসুস্থতা থেকে নিজেকে দূরে রাখুন। Quality of air, drink best quality water. চিকিৎসকরা বলছেন, শ্বাসকষ্ট, হাঁপানি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ও হৃদরোগের রোগী বেড়েছে অন্তত 20 থেকে 25%। গত শীতের মতোই এবারও ঠান্ডা বাতাস, যানবাহনের ধোঁয়া আর পুড়ে যাওয়া খড়ের ধোঁয়া একসঙ্গে মিশে তৈরি করছে ঘন ধোঁয়াশা। বায়ুদূষণ ঠেকাতে দিল্লি প্রশাসন এবারও শুরু করেছে কঠোর অভিযান। পুলিশের তথ্য অনুযায়ী অক্টোবর পর্যন্ত বৈধ পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট ছাড়া গাড়ি চালানোর জন্য 4,87,000 মোটর চালককে জরিমানা করা হয়েছে। একই সময়ে পরিবেশ বিধি ভাঙার অভিযোগে 941টি নির্মাণ সামগ্রীবাহী ট্রাক ও 12টি পরিত্যক্ত যানবাহন আটক করা হয়েছে। প্রয়োজনে আবারও স্কুল বন্ধ ও বেসরকারি যান চলাচলে বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দিয়েছে প্রশাসন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যৌন হয়রানির শিকার হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। এ ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত মধ্যবয়সী এক ব্যক্তিকে। এর জেরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন প্রেসিডেন্ট। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ঘটনা শুধু তার সঙ্গে নয়, মেক্সিকোর সব নারীর সঙ্গে অহরহ ঘটছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের সামনে দৈনন্দিন ভিড়ের মাঝেই ঘটে যায় এক লজ্জাজনক ঘটনা। রাজধানী মেক্সিকো সিটিতে যৌন হয়রানির শিকার হন খোদ মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। স্থানীয় সময় মঙ্গলবার তিনি এক অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে সমর্থকরা ভিড় করলে তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করতে যান প্রেসিডেন্ট। এ সময় মধ্যবয়সী এক ব্যক্তি তার কাছে গিয়ে অস্বাভাবিক আচরণ করেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা ছুটে গিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। এরপরও অন্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রেসিডেন্ট। পরে আনুষ্ঠানিকভাবে হেনস্থা করা ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন ক্লদিয়া শেনবাউম। গ্রেপ্তারও করা হয় অভিযুক্তকে। এক সংবাদ সম্মেলনে ক্লদিয়া বলেন, এই ঘটনা শুধু তার সঙ্গেই নয়, মেক্সিকোর প্রতিটি নারীর সঙ্গে অহরহ ঘটছে। এদিকে সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে পড়ে জনতা। কেউ কেউ মনে করেন প্রেসিডেন্টের নিরাপত্তা কর্মীদের ব্যর্থতাই প্রশ্নের মুখে পড়েছে। যদিও প্রেসিডেন্ট জানিয়েছেন নিরাপত্তা বাড়ানো নয়, বরং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখবেন তিনি। নারী অধিকার কর্মীরা বলছেন এটা একক ঘটনা নয়, বরং নারীর নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের ব্যর্থতার প্রতিচ্ছবি। জাতিসংঘের তথ্য বলছে মেক্সিকোর 15 বছর বা তদূর্ধ্ব নারীদের 70% জীবনে অন্তত একবার যৌন হয়রানির শিকার হয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ফিনল্যান্ডের নাগরিকত্ব আইনে কড়াকড়ি। আবেদনের ক্ষেত্রে 5 বছরের পরিবর্তে বসবাস করতে হবে 8 বছর। দেখা হবে মাসিক আয়, ভাষা দক্ষতা। কুয়েতে স্বর্ণ ক্রয় বিক্রয়, নগদ লেনদেন নিষিদ্ধ করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এদিকে মূল্যবৃদ্ধি ও নগদে কেনাবেচা নিষিদ্ধ হওয়ায় প্রায় ক্রেতাশূন্য হয়ে পড়েছে স্বর্ণের মার্কেট। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় রোববার অবৈধ অর্থ প্রবাহ রোধ, আর্থিক স্বচ্ছতা এবং নিরাপদ লেনদেন নিশ্চিতের লক্ষ্যে কুয়েতে স্বর্ণ ক্রয়ে নগদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বর্ণ, মূল্যবান পাথর ও ধাতু ব্যবসার সঙ্গে জড়িত সব কোম্পানি ও প্রতিষ্ঠানকে চুক্তি সম্পাদন বা লেনদেনের সময় নগদ অর্থ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিকভাবে সেটি বন্ধের পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। একদিকে স্বর্ণের মূল্য বৃদ্ধি, অন্যদিকে নগদ বিক্রি নিষিদ্ধ হওয়ার পর থেকে আব্বাসিয়া স্বর্ণের মার্কেট প্রায় ক্রেতাশূন্য বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আইনটি সম্পর্কে সবাই অবগত হলেই আবার স্বাভাবিকভাবেই বেচাকেনা হবে বলে মত তাদের। মার্কেটটা এখন অনেক স্লো, কারণ অনেকের কাছে ক্যানেট কার্ড নাই, কোম্পানিতে চাকরি করে, বাসায় কাজ করে। এই সুবাদে অনেকের কাছে ক্যানেট নাই, বিদেশ স্বর্ণ কিনতে পারতেছে না। অনেকের কাছে দেখা যায় ব্যাংক কার্ড নাই, তাদের কাছে ক্যাশ আছে। আমরা কিন্তু ক্যাশ লইতে পারব না। আমরা কিন্তু যার ব্যাংক কার্ড আছে তার কাছে আমরা গোল্ড বিক্রি করতেছি। কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই বিধান দেশের অর্থনৈতিক কাঠামো আধুনিকায়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সিদ্ধান্ত কুয়েতের আর্থিক খাতে একটি মাইলফলক হয়ে থাকবে বলে ধারণা অর্থনৈতিক বিশ্লেষকদের, যা ভবিষ্যতে অন্যান্য উপখাতেও নগদবিহীন লেনদেনের প্রসার ঘটাবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দেখছেন আন্তর্জাতিক সময়। ফিনল্যান্ডের নাগরিকত্ব আইনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আবেদনের ক্ষেত্রে 5 বছরের পরিবর্তে বসবাস করতে হবে 8 বছর। এছাড়াও দেখা হবে ব্যক্তির মাসিক আয়, ভাষা দক্ষতা, বসবাসের ইতিহাস ও সামাজিক ভাতার উপর নির্ভরতা আছে কিনা এসব বিষয়। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। সামাজিক নিরাপত্তা, উন্নত জীবন আর সহজ অভিবাসন নীতির কারণে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে পাড়ি জমান অনেকেই। সম্প্রতি দেশটির পার্লামেন্টে পাশ হয়েছে নাগরিকত্ব আইনের 2য় ধাপের সংশোধনী, যা কার্যকর হবে চলতি বছরের মাঝ ডিসেম্বর থেকে। এতে অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়া আরও চ্যালেঞ্জিং হবে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রেসিডেন্সি রিকোয়ারমেন্ট বা বসবাসের সময়সীমায়। আগে বৈধভাবে 5 বছর দেশটিতে বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যেত। এখন সেই সময় বাড়িয়ে করা হয়েছে 8 বছর। তবে কেবল সময় নয়, আর্থিক স্বনির্ভরতাও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে অভিবাসীদের জন্য। যদি কেউ আবেদনের আগের 2 বছরের মধ্যে 3 মাস সামাজিক সহায়তা অর্থাৎ বেকার ভাতা নিয়ে থাকেন, সেক্ষেত্রে তার আবেদন বাতিল হতে পারে।
অপরাধ বা নিরাপত্তা ঝুঁকির বিষয়েও কঠোরতা এসেছে। আগে শুধু বড় অপরাধের কারণে নাগরিকত্ব বাতিল হতো, এখন থেকে 2 বছরের বেশি কারাদণ্ড হলেই নাগরিকত্ব হারানোর ঝুঁকি তৈরি হবে। বিশ্লেষকরা বলছেন এই আইনের ফলে দেশটির প্রতি আগ্রহ হারাবেন অভিবাসীরা, যা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। নতুন কোনো লোকজনের ওখানে আগমন ঘটছে না, বার্থ রেট খুবই কম এবং বিদেশ থেকে লোকজন সব শহরে যাচ্ছে না। ওই সব শহরের সিটি কাউন্সিলে যারা আছে, মেয়র যারা আছে, হার্লিতুস যারা আছে, তারা চাচ্ছে বেশি করে লোক ওসব জায়গায় যাক, কিন্তু লোক নাই, ইমিগ্রেন্ট নাই, অথচ এরা আবার একই সাথে ইমিগ্রেন্ট বিরোধী কার্যকলাপ করছে। সুতরাং খুবই রিডিকুলাস একটা অবস্থা এবং এদের কোনো এজেন্ডা নাই। স্থানীয় গণমাধ্যম উলে নিউজের তথ্য মতে ফিনল্যান্ডে প্রতি বছর প্রায় 10,000-এরও বেশি মানুষ নাগরিকত্বের আবেদন করেন। 2 ধাপের সংশোধন শেষে এবার তৃতীয় ধাপে সংশোধনের দিকে এগোচ্ছে ফিনল্যান্ডের ডানপন্থী জোট সরকার। তৃতীয় ধাপে ভাষাগত যোগ্যতা যেমন কঠোর করা হবে, পাশাপাশি নাগরিকত্ব পরীক্ষা নেওয়া হবে, যেখানে একজন মানুষ ফিনিশ আইন, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে কতটুকু জানেন সেটিও যাচাই বাছাই করা হবে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ইতালিতে আশঙ্কাজনকভাবে কমছে স্বাস্থ্যসেবার মান। হাসপাতালের জরুরি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব, পারিবারিক চিকিৎসকের শূন্যতায় প্রশ্নের সম্মুখীন দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। চিকিৎসা ক্ষেত্রে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইতালি। দেশটিতে প্রায় বিনামূল্যে কিংবা সামান্য খরচে চিকিৎসার ব্যবস্থা করা হয় প্রত্যেকের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে যুগ যুগ ধরে চিকিৎসা ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় ও ইউরোপের প্রথম সারির দেশ ছিল ইতালি, কিন্তু সর্বশেষ করোনাকালের পর এই ব্যবস্থা ভেঙে পড়েছে। ইতালির চিকিৎসা ব্যবস্থাপনায় নেমে এসেছে স্থবিরতা। ইতালির স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় 7,000-এর বেশি পারিবারিক চিকিৎসকের শূন্যতা সৃষ্টি হয়েছে। এতে করে চিকিৎসা সেবার তালিকার বাইরে রয়েছেন প্রায় 50 লাখেরও বেশি ইতালীয় নাগরিক। বর্তমানে প্রতি 1000 নাগরিকের বিপরীতে ডিগ্রিধারী ডাক্তার রয়েছে প্রায় 4 জন। এমনকি দেশটির চিকিৎসা সেবার মানও শীর্ষ 3 থেকে 25-এ নেমে এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে ইতালির হাসপাতালগুলোতে জরুরি বিভাগে দীর্ঘ লাইন ও অপেক্ষার পালা দিন দিন বাড়ছে। এতে স্থানীয়দের পাশাপাশি হয়রানি বেড়েছে প্রবাসী বাংলাদেশিদেরও। আমরা শুরুর দিকে যে ইতালির স্বাস্থ্য সেবা খাতে যে আমরা সেবাটা পেতাম, সেটা কিন্তু আমরা দিন দিন মানটা হারিয়ে যাচ্ছে। বিশেষ করে ইতালিতে করোনাকালীন পরের থেকে আমরা কিন্তু এটা অনেকটা মানটা অনেকটাই হারিয়ে গেছে, যেটা আমরা এখন বর্তমানে হাসপাতাল বা ফ্যামিলি ডাক্তারের কাছে গেলে কিন্তু আমরা বিশাল একটা প্রতীক্ষার প্রহর গুনতে হচ্ছে। আমরা চাই এর আশু সমাধান হবে, ইতালি কর্তৃপক্ষ এই ব্যাপারে নজর দিবেন। আমরা হাসপাতালেও যখন যাই, হাসপাতালেও গিয়ে দেখি ওইখানেও সিরিয়াল নিতে হয় অনেক লম্বা। এই লম্বা সিরিয়াল দিতে দিতে আমাদের অনেক সময় চলে যায়, কিন্তু তারপরে আমরা ডাক্তার পাই না পাওয়াতে আমরা মনে করি যে ইতালিয়ান সরকার যদি একটা সমাধান যায় তাহলে আমাদের জন্য সহজ হয়। ইতালিতে কর্মরত চিকিৎসকদের মধ্যে 1/3 2035 সালের মধ্যে পেনশনে চলে যাবেন। তাই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। টোকিওতে চলছে জাপান মোবিলিটি শো 2025। ভবিষ্যতের যানবাহন, প্রযুক্তি এবং টেকসই পরিবহন ব্যবস্থা নিয়ে দেশটির সবচেয়ে বড় এই আয়োজনে অংশ নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। নতুন প্রজন্মের বৈদ্যুতিক যানবাহন থেকে শুরু করে স্বয়ংক্রিয় ও উড়ন্ত গাড়ির ধারণা সবই এক ছাদের নিচে তুলে ধরা হচ্ছে এই শোতে। প্রতিদিনই প্রদর্শনী দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। এই আয়োজন চলবে আগামী 9 নভেম্বর পর্যন্ত। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। টোকিওর বিগ সাইটে গত 30 অক্টোবর শুরু হয়েছে জাপান মোবিলিটি শো। এবারের থিম এক্সপ্লোরিং দ্য ফিউচার দ্যাট এক্সাইটস, অর্থাৎ এমন এক ভবিষ্যৎ অনুসন্ধান করা যা মানুষকে অনুপ্রাণিত করবে। আয়োজনে টয়োটা, নিসান, হোন্ডা, পোর্শে, বিএমডব্লিউ, মার্সিডিজ থেকে শুরু করে হুন্দাই ও বাইডির মতো ব্র্যান্ডও তাদের সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরেছে। শো দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে দর্শকদের। কেউ আসছেন নতুন ইলেকট্রিক গাড়ি দেখতে, কারো আগ্রহ আবার স্মার্ট রোবট কিংবা উড়ন্ত ট্যাক্সির প্রতি।
এবারের আয়োজনের আলোচিত প্রদর্শনী টয়োটার নতুন করোলা ক্রসওভার কনসেপ্ট। ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ির ধারণা নিয়ে তৈরি এই মডেলটি শুধু ডিজাইনে নয়, প্রযুক্তিতেও এক নতুন দিক দেখাচ্ছে। এছাড়াও টয়োটার নতুন দুটি মডেল ল্যান্ড ক্রুজার এফজে এবং RAV4 এর আপডেট ভার্সনও প্রদর্শিত হয়েছে, যেগুলোতে হাইব্রিড ইঞ্জিন ও উন্নত সেফটি সিস্টেম যুক্ত করা হয়েছে। দর্শকরা বলছেন এই গাড়িগুলোই ভবিষ্যতের জ্বালানি সাশ্রয়ী পরিবহনের দিক নির্দেশনা দেবে। করোলা কনসেপ্ট মুক্তির তারিখ এখনো ঠিক করা হয়নি, তবে আমরা সবার মতামত বিবেচনায় নিতে চাই এবং এই মোটর শোতে এটি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করতে চাই। শো এর আরেক আকর্ষণ স্টার্টআপ ফিউচার ফ্যাক্টরি, যেখানে নতুন প্রজন্মের উদ্ভাবকরা দেখাচ্ছেন তাদের প্রোটোটাইপ, রোবোটিক হুইলচেয়ার, হাইড্রোজেন চালিত যান, এমনকি AI চালিত স্বয়ংক্রিয় ট্রান্সপোর্ট সিস্টেম। সবকিছুই দর্শকদের আগ্রহ কাটছে। ভবিষ্যতের স্মার্ট সিটিতে এসব প্রযুক্তি কিভাবে কাজ করবে এই অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লেতে। এইগুলোই হয়তো আগামী দশকে আমাদের শহরের বাস্তব চিত্র হয়ে উঠবে। শুধু প্রফেশনাল নয়, সাধারণ দর্শকদের জন্য রয়েছে নানা আয়োজন। নির্দিষ্ট কর্নারে ছোটরা নিজেরাই খুদে ডিজাইনার বা ইঞ্জিনিয়ারের ভূমিকায় অংশ নিচ্ছে। তারা তৈরি করছে নিজেদের মিনি কার মডেল, শিখছে ডিজাইন ও সেফটি ধারণা। দর্শকদের পাশাপাশি আয়োজনে এসেছে বিভিন্ন দেশের সাংবাদিক, অটোমোবাইল বিশ্লেষক ও বিনিয়োগকারী। তাদের মতে এই শো শুধু নতুন গাড়ি প্রদর্শনের প্ল্যাটফর্ম নয়, বরং এটি ভবিষ্যতের অর্থনীতি, প্রযুক্তি ও পরিবেশ নীতির দিক নির্দেশনা দিচ্ছে। এইবারের টোকিও মোবিলিটি শো শুধুমাত্র গাড়ির প্রদর্শনী নয়, বরং মানুষ, মেশিন ও ভবিষ্যতের এক বন্ধন, যেখানে কল্পনার বাস্তব ছুটে চলছে একসাথে। টোকিওর মোবিলিটি শো থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। মালদ্বীপে শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা ভারা এক্সপো 2025। দেশটির তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিতে এই মেলার আয়োজন করেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশ, সৌদি আরব ছাড়াও বিশ্বের কয়েকটি দেশ। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। মালদ্বীপের তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিতে দেশটিতে শুরু হয়েছে 3 দিনব্যাপী শিক্ষা মেলা ভারা এক্সপো 2025। বৃহস্পতিবার দেশটির হুলহু মালে সেন্ট্রাল পার্কে শুরু হওয়া এই মেলার উদ্বোধন করেন ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ। দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের আয়োজিত এই মেলায় 60টিরও বেশি স্টল রয়েছে। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ, সৌদি আরব, ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ছাড়াও বিশ্বের বহু দেশ। বাংলাদেশি প্রবাসী যারা কাজ করে তাদের জন্য আমাদের কিছু প্রোগ্রাম আমরা ডেভেলপ করেছি। অদূর ভবিষ্যতে তারা যাতে স্কিল নিয়ে চাকরি পায় সেই ব্যবস্থা মিয়ান্স কলেজ করে দেবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফার্স্ট লেডি বাংলাদেশ হাইকমিশনারের স্টলও পরিদর্শন করেন। এ সময় মালদ্বীপের ফার্স্ট লেডিকে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি বই আর্ট অফ ট্রায়াম্প উপহার দেন হাইকমিশনার। ফার্স্ট লেডি এবং যে সকল মন্ত্রীরা এসেছিলেন সবাইকে আমরা মূলত এইটাই ফোকাস করতে চেয়েছি যে বাংলাদেশের আমাদের যে তরুণরা আছে তারা কত বেশি সচেতন, তারা ডেমোক্রেসির জন্য, ফ্রিডমের জন্য এবং রাইটসের জন্য তারা কি ধরনের ভূমিকা রাখে বা রাখতে পারে তার উদ্দেশ্যকে লক্ষ্য করে আমরা এই বইটা গিফট করেছি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে শনিবার রাত 12টায়। সময় সংবাদ, মালদ্বীপ।